আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। তা প্রেজেন্ট পারফেক্ট টেন্স জিনিসটা কি বোঝার আগে এসো আমরা কতগুলো বাংলা বাক্যকে একটু পোস্টমর্টেম করি। ওকে, তানিয়া তার বাবাকে বলল, আমার জন্যে বইগুলো এনেছো। বোঝা গেল? মনে রাখবে বাক্যগুলো। মাধবী দেবী তার শ্বশুরমশাইকে বললেন, আপনি ওষুধগুলো খেয়েছেন বাবা? গেল। সুদীপ তার বন্ধুকে বলল, কিরে পেনগুলো এনেছিস? গেল। তা আপাতত আমি এই তিনটেই উদাহরণ দিলাম। তাহলে প্রথমে কি বলেছিল তানিয়া বাবাকে, যে আমার জন্য বইগুলো এনেছো? দেখো, এনেছো। আচ্ছা, তারপরে মাধবী দেবী তার শ্বশুরমশাইকে কি বলেছিলেন? আপনি ওষুধগুলো খেয়েছেন? তাহলে খেয়েছেন। আবার সুদীপ নামে যে ছেলেটি তার বন্ধুকে জিজ্ঞাসা করেছিল, কিরে পেনগুলো এনেছিস? তার মানে এনেছিস, কোয়েশ্চেন করছে, মানে আনিয়াছিস কি? তাহলে আমরা এই তিনটে বাক্যকে যদি একটু ব্যবচ্ছেদ করি, আমরা কিন্তু একটা জিনিস কমন পাচ্ছি, যে কি না, কাজটা করেছিস, মানে ওষুধটা খেয়েছেন বা বইগুলো এনেছো ইত্যাদি। তাহলে তিনটে সেন্টেন্সই আইডেন্টিক্যাল, যে কাজটা আপনি করেছেন কিনা বা তুমি করেছো কিনা। তাহলে এর থেকে আমরা কি সংজ্ঞা আসতে পারি না? প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু সেটাই। তাহলে আমরা যদি সংজ্ঞাটা বলি, বাংলায় যদি বলি, কি হবে না, কোনো কাজ নিকট অতীতে শেষ হয়ে গেছে। ওকে, নিকট অতীতে। দেখো বইতে যে লেখাটা আছে, আমি কিন্তু ওতে যাচ্ছি না, আমি আমার মতো বোঝাচ্ছি। তাহলে নিকট অতীতে শেষ হয়েছে, কিন্তু তার যে ফলাফলটা এখনো কিন্তু বর্তমান আছে। দেখো এবার ওই মানে আমার যে সংজ্ঞাটাকে তুমি বাক্যে ফেলো। যে ধরো প্রথম বাক্যে, যে তানিয়া তার বাবাকে বলল যে বাবা বইগুলো এনেছো? তাহলে বাবা তার উত্তরে কি বলবে? হ্যাঁ আমি এনেছি। তার মানে কি? আমি এনেছি, তার মানে আমার আনা হয়ে গেছে। এনেছি একজন বলল মানে কি, তার আনাটা হয়ে গেছে, তবেই তো। তার মানে কাজটা কি এইমাত্র হয়ে গেল, মানে একদম রিসেন্ট পাস্টে ঘটে গেছে। ওকে, আর তার ফলটা বর্তমান, মানে কি বইটা এখন এনেছি, এবার তুই পড় ইত্যাদি, মানে এটা এখন বর্তমানেই রেজাল্টটা আসবে। ওকে, আবার যখন বলছি যে আপনি ওষুধগুলো খেয়েছেন, তার মানে কি সে উত্তর দিবে আইদার অর নট অর ইয়েস। তাহলে সে যদি নট উত্তর দেয়, না আমি খাইনি, তার মানে কি অতীতকালে, মানে একদম নিকট অতীতেই তিনি কাজটি করেননি। আবার যদি তিনি বলেন যে হ্যাঁ আমি খেয়েছি, তার মানে এই মাত্র খেয়েছেন, তার মানে কি যে কাজটা হয়ে গেছে সেটাই তো আমরা বলছি পাস্ট। এবার সেটা হতে পারে যে ফার অ্যাওয়ে পাস্ট অথবা নিয়ার পাস্ট। তাহলে এটা কিন্তু আমরা নিয়ার যে পাস্ট ক্যাটাগরিতেই ফেলছি। আর এই ইত্যাদি। আবার যখন একটি বালক তার বন্ধুকে, কিরে পেনগুলো এনেছিস? তাহলে সেটাও কিন্তু ওই একইভাবে আসছে। তাহলে আমরা সংজ্ঞাটা যদি ভালো করে বলি, কি হবে না, বর্তমানকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে। এইমাত্র মানে কিন্তু মানে রিসেন্ট পাস্টে শেষ হয়েছে, যেটা ঘটে গেছে আমি সেটাই বলছি পাস্ট। আচ্ছা, কিন্তু তার ফলটা এখনো বর্তমান আছে, সেটাই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা বলতেই পারি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ আ কানেকশন বিটুইন প্রেজেন্ট অ্যান্ড দ্য পাস্ট। অর্থাৎ যে প্রেজেন্ট আর পাস্টের মধ্যে একটা সমন্বয় সাধন বা একটা ব্রিজ তৈরি করছে। কোনটা? না এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা। ওকে, বোঝা গেল? এবার আমাকে যদি মানে ইংলিশে যে ডেফিনিশনটা দিতে হয়, তাহলে কি বলবো না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স denotes an action which has been completed in the recent past, but its impact still sustains in the present. ওকে, আচ্ছা চলো আমরা লিখি, হয়তো একটু গুরুগম্ভীর হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এটা যে সংজ্ঞাটা লিখি, ধরো ডেফিনিশন। তাহলে কি বলছি না, আমি আর এটা লিখছি না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স denotes an
action which has been completed. In the recent past, but its impact still sustains in the present. Okay, তাহলে present perfect tense denotes an action which has been completed in the recent past but its impact still sustains in the present. That's why it is present tense. Okay, সেই জন্যই তো এটা present tense. Okay, so let's give some examples. কতগুলো উদাহরণ দেওয়া যাক। আচ্ছা, আগের ক্লাসে আমরা কিন্তু ভার্ব সম্বন্ধে শিখেছি এবং সেখানে কিন্তু আমরা থার্ড ফর্মটা শিখে নিয়েছি। হ্যাঁ, তাহলে আজকে সেটা অসুবিধা হবে না। আচ্ছা, এর যে মেথড অফ ফরমেশন অর্থাৎ গঠন প্রণালীটা কি, লেটস হ্যাভ এ লুক। তাহলে ফরমেশন ফরমেশন আমরা কি বলছি না, প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ। এটা কি ভার্ব না, দিস ইজ অক্সিলিয়ারি। ওকে, অক্সিলিয়ারি ভার্ব plus v third. Okay, means past participle form, okay, of main verb. Okay, so subject plus has or have plus past participle form of the main verb. Okay, so let's give some examples. আচ্ছা, ধরো আমি কয়েকটা যে ভার্ব নিয়ে নিচ্ছি। স্পিক, স্পিক মিন্স কথা বলা। ওকে, সো একটা যদি বাক্য বলি, আই হ্যাভ স্পোকেন টু হিম। আমি ওর সঙ্গে কথা বলেছি, মিন্স আমি তার সঙ্গে কথা বলেছি। ওকে, তাহলে এইগুলো, এটা কি হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে কাজটা কিন্তু শেষ হয়েছে কিন্তু তার ফলটা, যে ইম্প্যাক্টটা এখনো কিন্তু বর্তমান। আমি তার সঙ্গে কথা বলেছি, এবার সে কি বলে দেখি, সেগুলো আমরা কি এখন এখন সেটা কিন্তু প্রেজেন্টেই রয়েছে, তার ফলটা কিন্তু এখনো বর্তমানে আছে। আমি তার সঙ্গে কথা বলেছি, এবার দেখা যাক না উনি কি করেন বা ও কি করে, তাহলে এটা কিন্তু এখনো প্রেজেন্টে মানে সাস্টেন করছে। ওকে, আচ্ছা, আরেকটা ধরো উদাহরণ দিলাম, ব্রেক। ইউ হ্যাভ ব্রোকেন দ্য চেয়ার। এই যে ইউ হ্যাভ ব্রোকেন দ্য চেয়ার, তুমি মানে চেয়ারটি ভেঙেছো, তার মানে ভাঙা কাজটা কিন্তু হয়ে গেছে। তার মানে আমি ওই জন্যই ওটাকে বলছি যে রিসেন্ট পাস্ট, অর্থাৎ এই মাত্র হয়ে গেছে। তার মানে এই মাত্র মানে সেটা কিন্তু আমি প্রেজেন্ট বলতে পারি না, সেটা কিন্তু হয়ে গেছে, অতএব যেটা হয়ে গেছে গন, সেটা কিন্তু পাস্ট। আর কিন্তু তার ফলটা এখনো বর্তমান, তার মানে কি বলছি, তার চেয়ারটা তুমিই ভেঙেছো, এবার তোমাকে এবার সাজাটা নিতে হবে ইত্যাদি, মানে পানিশমেন্টটা ইজ ডিউ টু ইউ, পানিশমেন্ট ইজ ডিউ টু ইউ, তার মানে আবার সাজা তোমার প্রাপ্য। তাহলে এগুলো সমস্ত বাকি যে আফটার এফেক্টটা সেটা কিন্তু প্রেজেন্টে আসছে। ওকে, বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপরে আরেকটা ধরো বললাম, ইট। ইট মিন্স খাওয়া। আই হ্যাভ ইটেন দ্য ম্যাঙ্গোজ। আই হ্যাভ ইটেন দ্য ম্যাঙ্গোজ, আমি আমগুলো খেয়েছি। ওকে, আচ্ছা, আরও একটা ধরো উদাহরণ দিলে, মেক। ধরো বললাম, দ্য বেবি হ্যাজ মেড মেড আ
পেপার বোট, অর্থাৎ শিশুটি একটি কাগজের নৌকা তৈরি করেছে। ওকে, তাহলে এইগুলো সমস্ত এরকম কিন্তু আরও উদাহরণ দেওয়া যায়। ধরো তোমাকে মানে আমি একটা উদাহরণ দিলাম যে ইউজ দিয়ে একটা কি বলবে, ইউজ মানে হচ্ছে ব্যবহার করা। আই হ্যাভ ইউজড দ্য পেন, আমি পেনটা ব্যবহার করেছি। অর আই হ্যাভ ইউজড দ্য আমব্রেলা, আই হ্যাভ ইউজড ইউর আমব্রেলা, আমি তোমার ছাতাটা ব্যবহার করেছি। ওকে, ক্যারি, আই হ্যাভ ক্যারিড ইট টু হিজ হাউস, আমি তার বাড়িতে এটা বহন করেছি, ইত্যাদি। আচ্ছা, আর ধরো প্ল্যান্ট, ইয়েস আই হ্যাভ প্ল্যান্টেড 60 স্যাপলিংস, আমি মানে 60টা চারা গাছ রোপণ করেছি। আচ্ছা, তাহলে এই গেল, এগুলো হচ্ছে সমস্ত কি, এগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ হ্যাঁ বাচক বাক্য। এবার ধরো এটাকে যদি না বাচক করতে হয় তখন তার কি ফর্মটা হচ্ছে, কিছুই নয়, শুধু জাস্ট আমি একটা নট লাগিয়ে দেবো এইখানটা, তখন নট হয়ে যাবে। সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস নট প্লাস ভি থার্ড অফ দ্য মেন ভার্ব। ধরো এইগুলোকেই আমি যদি না করি, আমি তার সঙ্গে কথা বলিনি, আই হ্যাভেন্ট স্পোকেন, তখন কিন্তু হ্যাভ নট আর বলবো না, হ্যাভেন্ট বলবো। কারণ হ্যাভেন্ট কেন বলবো না, এইটা আমার কিন্তু খুব একটা জোরালো নয়, দিস ইজ হেল্পিং ভার্ব। আর দ্য হেল্পিং ভার্বকে আমরা কিন্তু ফ্রেন্ডলি একটু বলবো, একটু হালকাভাবে। আর মেন ভার্বটা আমাকে কিন্তু এখানে জোর দিতে হবে, তখন আমরা এটার কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করবো, মানে হ্যাভ নট ইকুয়াল টু হ্যাভেন্ট। ওকে, তেমনি এটাও তাই। ওকে, অল আর দ্য সেম। হ্যাজেন্ট, এটা হ্যাজেন্ট হবে। হ্যাঁ, তাহলে কি বলবো, আই হ্যাভেন্ট স্পোকেন টু হিম, আমি ওর সঙ্গে কথা বলিনি। আচ্ছা, নেক্সট, ইউ হ্যাভ ব্রোকেন দ্য চেয়ার, তাহলে কি বলবো, ইউ হ্যাভেন্ট ব্রোকেন দ্য চেয়ার, তুমি চেয়ারটি ভাঙোনি। আচ্ছা, আই হ্যাভ ইটেন দ্য ম্যাঙ্গোজ, আই হ্যাভেন্ট ইটেন দ্য ম্যাঙ্গোজ, আমি আমগুলো খাইনি। আচ্ছা, দ্য বেবি হ্যাজ মেড আ পেপার বোর্ড, দ্য বেবি হ্যাজেন্ট মেড আ পেপার বোর্ড। এইভাবে এইগুলো আমরা করব। তাহলে নটটা আমরা মানে নেগেটিভটা কীভাবে করবো অ্যাফার্মেটিভ থেকে, না শুধুমাত্র আমরা নট কথাটা ইউজ করব। বোঝা গেল? আরও ধরো কয়েকটা যদি উদাহরণ দেওয়া যায়, ধরো ড্যামেজ মানে কি, ক্ষতি করা। আচ্ছা, তাহলে কি বললাম যে ধরো বিরাট বৃষ্টি বাঁধটার ক্ষতি করেছে, তাহলে তখন আমরা কি বলবো, হেভি রেন হ্যাজ ড্যামেজড দ্য এমব্যাঙ্কমেন্ট। এবার যদি বলি ওটাকে নেগেটিভে বলি, তাহলে কি বলবো, যে করেনি, দ্য হেভি রেন হ্যাজন্ট ড্যামেজড দ্য এমব্যাঙ্কমেন্ট, একই জিনিস। তাহলে শুধু আমাকে নাটা বসিয়ে দিতে হচ্ছে। আচ্ছা, এবার ধরো এটাকে আমি যদি কোয়েশ্চেন করি তখন কি হবে, ইন্টারোগেটিভ ফর্ম করি, তাহলে তখন কি হবে না, তখন কিছুই না, শুধুমাত্র এই হ্যাভ অর হ্যাজ এটা কিন্তু এগিয়ে যাবে। ধরো কোয়েশ্চেন যদি করি, QUESTION, কোয়েশ্চেন করার সময় আমরা কি হচ্ছে না, হ্যাভ অর হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভি থার্ড অফ দ্য মেন ভার্ব। ওকে, তুমি কি কাজটি করেছো, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। দেখো হ্যাভ, কারণ ইউ এর সঙ্গে হচ্ছে হ্যাভ হয়, হ্যাজ হয় না। আচ্ছা, হ্যাভ ইউ, দেখো ডু এর হচ্ছে থার্ড ফর্ম কি, ডু ডিড ডান, তাহলে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, মানে ওটা হচ্ছে এক্সট্রা বসে যাচ্ছে, এটা হচ্ছে অবজেক্ট। আবার ধর আরেকটা যদি উদাহরণ দিই, তুমি কি ভাতটা খেয়েছো, তাহলে কি হবে, হ্যাভ ইউ ইটেন দ্য রাইস অর হ্যাভ ইউ ইটেন রাইস। মানে যদি নির্দিষ্ট হয় একটা ভাত হয়তো কেউ দিয়েছে, তাহলে তখন আমরা বলবো, মানে ওইটাকেই আমি ইন্ডিকেট করছি। আর ইন জেনারেল আমরা বলবো হ্যাভ ইউ ইটেন রাইস, মানে তুমি কি ভাত খেয়েছো বা আপনি কি ভাত খেয়েছেন, ইত্যাদি। তাহলে এইটা গেল হচ্ছে কোয়েশ্চেন কিভাবে গঠন করতে হয়। আচ্ছা, এবার যদি WH যুক্ত কোয়েশ্চেন করতে হয়, ধরো এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, তখনও কিছুই তেমন সমস্যা নয়, শুধু WH ওয়ার্ডটা আমি আগে বসিয়ে দেবো। আচ্ছা, যেমন একটা উদাহরণ দিলাম, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, মানে তুমি কি কাজটি করেছো। তাহলে যদি কোয়েশ্চেন করি, হোয়াট হ্যাভ ইউ ডান, হোয়াট হ্যাভ ইউ ডান, মানে তুমি কি করেছো। ওকে, তাহলে হোয়াট বসিয়ে হ্যাভ ইউ ডান, এই হ্যাভটা বা হ্যাজটা যে অক্সিলারি ভার্বটা নির্ভর করবে কি না, যে তার সাবজেক্টটা কি আছে। দেখো ইউ আছে, ইউ এর জন্য কিন্তু আগে তোমাকে তার মানে সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হবে, ওই হ্যাভ বা হ্যাজ কি হবে সেটা বোঝার জন্য। তাহলে ইউ আছে, তাহলে ইউ এর সঙ্গে আমরা জানি হ্যাভ হয়, তাহলে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। আর হোয়াট হ্যাভ ইউ ডান, মানে তুমি কি করেছো।
আবার যদি ধরো হুইচ দিয়ে বলি, হুইচ পেন হ্যাভ ইউ লাইকড, মানে তোমার কোন পেনটা পছন্দ হয়েছে। ধরো দোকানে গেছো, বাবা সঙ্গে আছে, বাবা বললেন যে যে হুইচ পেন হ্যাভ ইউ লাইকড, মানে কোন পেনটা তোমার পছন্দ হয়েছে। এই এরকমভাবে বাক্যগুলো হবে। ওকে, আচ্ছা তারপরে হু, না হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, কে কাজটি করেছে, এরকম। আচ্ছা, আর এটা তো বললাম হুইচ পেন হ্যাভ ইউ লাইকড, আর হুইচ পেন হ্যাভ ইউ ওয়ান্টেড টু গেট, কোন পেনটা তুমি পেতে চেয়েছিলে, হ্যাঁ চেয়েছো, ইত্যাদি এরকম ধরনের এই বাক্যগুলো হচ্ছে। আচ্ছা, এবার ধরো যদি নেগেটিভ ইন্টারোগেটিভ হয় সেক্ষেত্রে আমরা কি করব। আচ্ছা, এগুলো একটু মুছে দিচ্ছি। নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ সেখানে নাও থাকবে আবার প্রশ্নটাও থাকবে। ধরো নেগেটিভ আর হচ্ছে নেগেটিভ কোয়েশ্চেনই যদি ধরো, ইন্টারোগেটিভ কথাটা আমি বাদ দিলাম, ইন্টারোগেটিভ মানেই কোয়েশ্চেন, তো সহজভাবে বোঝো ব্যাপারটা। তাহলে নেগেটিভ মানে কি, না বাচক, মানে নাটা থাকবে আর প্লাস কিন্তু তার সঙ্গে কোয়েশ্চেনও থাকবে। যে আমি একটা বললাম তুমি কি কাজটি করোনি, তখন কি হবে, হ্যাভ ইউ নট ডান দ্য ওয়ার্ক, মানে তুমি কি কাজটি করোনি। আচ্ছা, এবার বললাম যে মৃণাল কি কাজটি করেনি, hasn't মৃণাল done the work। তাহলে দেখো প্রথম সেন্টেন্সটা হয়েছিল কি না, হ্যাভ ইউ নট ডান দ্য ওয়ার্ক, মানে তুমি কি কাজটি করোনি। তাহলে দেখো ফর্মটা দেখে নাও। আচ্ছা, এবার দেখো, এবার এটাতে বলছে হ্যাজেন্ট মৃণাল ডান দ্য ওয়ার্ক, মৃণাল কি কাজটি করেনি। তাহলে দেখো নটের পজিশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইটা কি হয়েছে, এটা যে ইউ এর পরে নট হয়েছে, কিন্তু এখানে মৃণালের আগে নট হয়েছে। তাহলে এর থেকে আমরা সিদ্ধান্তে একটা যে নিয়মে আসতে পারি যে নাউন থাকলে তার আগে নট বসে, কিন্তু প্রোনাউন থাকলে তার পরে নট বসে। দিস ইজ দ্য রুল। হ্যাঁ, মানে নাউনের আগে নট, প্রোনাউনের পরে নট, এটা একটু মনে রাখবে, মানে কবিতার ছলে। ওকে, তাহলে আর একটা ধরো উদাহরণ দিলাম, hasn't মালা prepared the dish, মানে hasn't মালা prepared the dish, মানে মালা কি খাবারটা তৈরি করেনি। দেখো এই সেই একই কেস, যে নাউনের আগে নট। ওকে, আচ্ছা এবার যদি এটাকে যদি দে দিয়ে বলি, have they not started their work, have they not started their work, তারা কি তাদের কাজ শুরু করেনি। আচ্ছা, আর এইখানে একটা জিনিস আমি একটু বলে রাখি, যদি এইটাকে কন্ট্রাক্টেড ফর্মে ইউজ করা হয় এটাও কিন্তু এর মতনই হয়ে যাবে। যে আমি এটাকে বলতে পারি তখন যে হ্যাভেন্ট দে, এটা কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট, হ্যাভেন্ট দে, এটা কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট। ওকে, মানে আমি যখন কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করব তখন কিন্তু এটা কি করে কন্ট্রাক্টেড তাছাড়া হবে, এক জায়গাতে তো আসতেই হবে। তাহলে হ্যাভেন্ট দে স্টার্টেড দ্য ওয়ার্ক। আর না তো তুমি যদি আলাদা করে বলো তাহলে হ্যাভ দে নট, মানে এটাই অ্যাকচুয়াল রুল, কিন্তু কন্ট্রাক্টেড করার সময় তখন তো একে এক জায়গায় আনতেই হচ্ছে, ওইটাই তখন হচ্ছে। তাহলে আশা করি ব্যাপারটা পুরোটা বুঝতে পারলে। তাহলে আমি আবারও বলছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কানেক্টস পাস্ট উইথ দ্য প্রেজেন্ট, অর্থাৎ পাস্টের সঙ্গে প্রেজেন্টের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করে। আর সেইখানেই দেখো ওই যে উদাহরণটাতে, মানে তোর ডেফিনেশনে আছে কি না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ডিনোটস অ্যান অ্যাকশন হুইচ হ্যাজ বিন কমপ্লিটেড ইন দ্য রিসেন্ট পাস্ট বাট ইটস ইম্প্যাক্ট স্টিল সাস্টেন্স ইন দ্য প্রেজেন্ট। আমি সমস্ত উদাহরণ দিয়ে বা তোমাদের বাংলায় বাক্য যে বলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো,
আর চ্যানেলটায় নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আবার পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণে